হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত WBCS মেন্সের মক টেস্ট জয়েন করনি, তোমরা মক টেস্ট জয়েন করতে পারো। প্রায় 120+ ক্যান্ডিডেট এখন জয়েন করে রয়েছে। সো তোমরা যারা এখনও পর্যন্ত মেন্সের মক টেস্টটা জয়েন করোনি, জয়েন করে নাও, কারণ লাস্ট ডেট রয়েছে 10th মার্চ অবধি। ওকে, আর মেন্সের মক টেস্ট দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে তোমরা জানো যেভাবে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আর তুমি যদি কন্টিনিউয়াস কোয়েশ্চেন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরে গিয়ে এক্সাম হলে গিয়ে একটা কনফিডেন্স যে থাকে সেটা কিন্তু অনেকটাই লো হয়ে যায়। তো চেষ্টা করো যতটা সম্ভব প্র্যাকটিস করতে। মক টেস্ট যে আমাদের সঙ্গেই দিতে হবে তা নয়, কোথাও যেখান থেকেই পাচ্ছ জয়েন করো, অ্যাটলিস্ট প্র্যাকটিসটা দাও। উইকে একবার তুমি যতটা স্টাডি করেছো সেটা অ্যাটলিস্ট চেক করো যে তুমি কতটা ঠিক পথে এগোচ্ছ কিনা। সো তার জন্যই কিন্তু মক টেস্ট তোমাকে দেওয়া জরুরি। তো যারা মক টেস্ট জয়েন করনি তারা মাস্ট জয়েন করে নিও। আমি তোমাদেরকে টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা টেলিগ্রামটা জয়েন করে নাও, অথবা আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফোন করেও জানতে পারবে, অথবা ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রামে গিয়ে মেসেজ করেও জানতে পারবে পুরো ডিটেলস সম্বন্ধে। ওকে, চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লাস 1 আমি তোমাদের দিয়েছি মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সে চ্যাপ্টার 2তে রয়েছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কী রয়েছে এখানে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা জানি যেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে বড় কনস্টিটিউশন যদি দেখো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু ইউনিক ফিচার্স রয়েছে, ঠিক আছে, এবং এই ফিচার্সগুলো টাইমের সঙ্গে সঙ্গে কিছুটা চেঞ্জ হয়েছে। এবং আমরা জানি কনস্টিটিউশন চেঞ্জ হয় কখন? কনস্টিটিউশন চেঞ্জ হয় যদি কনস্টিটিউশনের মধ্যে অ্যামেন্ড করা হয়। সো অ্যামেন্ডমেন্টগুলোর মাধ্যমে কী হয়, কনস্টিটিউশনের যে আর্টিকেল রয়েছে বা যে প্রভিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যায়। সেরকম অ্যামেন্ডমেন্ট তুমি যদি দেখো 72, 74, 73, 44, 42 এরকম অনেকগুলো অ্যামেন্ডমেন্ট কিন্তু নেওয়া হয়েছে, এবং এগুলোই কিন্তু মেন অ্যামেন্ডমেন্ট। তাদের মধ্যে তুমি যদি দেখো 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু 1976-এ অ্যামেন্ড করা হয়েছে কনস্টিটিউশন থেকে, এবং এটা তুমি যদি দেখো সবথেকে বেশি প্রভিশন রয়েছে, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলি। ওকে, ক্লিয়ার? এবারে যদি একটা মনের মধ্যে কোয়েশ্চেন আসে, এই যে অ্যামেন্ডমেন্ট হবে সেই অ্যামেন্ডমেন্টের আর্টিকেলটা কত রয়েছে, অ্যামেন্ডমেন্টটা কোন প্রসিডিওরে হয়? অ্যামেন্ডমেন্টের যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 368। এই 368 আর্টিকেলের মধ্যে লেখা আছে যে কনস্টিটিউশনটাকে কীভাবে অ্যামেন্ড করা হবে, কী প্রসেসে অ্যামেন্ড করা হবে, সেটা কিন্তু এই আর্টিকেল 368-এ কিন্তু মেনশন করা আছে। তাহলে কী হয়, তাহলে আর্টিকেল 368টা কি? কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের আর্টিকেল, অর্থাৎ কনস্টিটিউশনকে যে কীভাবে অ্যামেন্ড করা হবে তার প্রসিডিওরটা আমরা আর্টিকেল 368-এ পেয়ে যাব। এখানে একটা কেস আছে, কেসটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করা সম্ভব, অ্যামেন্ড করা যাবে, বাট কিছু জিনিস বা কিছু কন্ডিশন কিন্তু ফলো করতে হবে। সেই কন্ডিশনগুলোর মধ্যে কী আছে, আর্টিকেল 368-এ যে অ্যামেন্ডের যে প্রসিডিওর রয়েছে সেখানে কিন্তু বলা আছে যে কনস্টিটিউশনের যে বেসিক ফিচার্স রয়েছে, যেগুলো ফান্ডামেন্টাল ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলোকে কিন্তু কখনো অ্যামেন্ড করা পসিবল নয়, অ্যামেন্ড করা সম্ভব নয়। বাকি সব কিছুই অ্যামেন্ড করা যাবে, বাট বেসিক ফিচার্সকে কখনো অ্যামেন্ড করা যাবে না। এটা কোন কেসে রায় দিয়েছিল? এটা দিয়েছিল কিন্তু কেশবানন্দ ভারতী কেস। এই কেসটাতে কিন্তু রায় দিয়েছিল যে কনস্টিটিউশনের বেসিক ফিচার্সকে অ্যামেন্ড করা সম্ভব নয়, অ্যামেন্ড করা যাবে না। ওকে, তাহলে এতদূর মতো বুঝলে। এবারে ফিচার্সগুলো কী কী রয়েছে, এতক্ষণ আমি ফিচার্স নিয়ে কথা বলছিলাম, তাহলে এবারে ফিচার্সগুলো দেখে নিই কনস্টিটিউশনের মেন ফিচার্স কী কী রয়েছে। ফার্স্ট ফিচার্স যেটা দেখতে পাচ্ছ সেটা আছে কি, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কি, ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বড় রিটেন কনস্টিটিউশন। এখানে জেনে রাখবে রিটেন কনস্টিটিউশন বলছি, রিটেন কনস্টিটিউশন শুধুমাত্র কিন্তু কার রয়েছে, সেটা কিন্তু রয়েছে কিন্তু ইউএসের। ব্রিটেনের কিন্তু রিটেন কনস্টিটিউশন নেই। তো ইউএসের মতো রিটেন কনস্টিটিউশন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে। তুমি যদি দেখো কনস্টিটিউশন যেটা 1949-এ যেটা ফোর্স হয়েছিল, সেখানে কিন্তু বলা ছিল কটা আর্টিকেল, 395টা আর্টিকেল, 22টা পার্টস এবং 8টা শিডিউল। এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখনকার সিনারিওতে তুমি যদি দেখো 495, এটা 65 হয়ে গেছে, 495+ আর্টিকেল রয়েছে। 25, যেটা 22 পার্টস ছিল সেটা চেঞ্জ হয়ে 25 পার্টস হয়ে গেছে। যেটা 8টা শিডিউল ছিল সেটা চেঞ্জ হয়ে কটা হয়ে গেছে, 12 শিডিউল। এবারে একটা জিনিস দেখতে পাচ্ছ, 22টা পার্ট থেকে 25 পার্টস হয়েছে, তার মানে কি 3টে পার্টস অ্যাড হয়েছে। এবারে তুমি যদি দেখো কনস্টিটিউশনে কিন্তু পার্ট 7টাকে কিন্তু একসময় ডিলিট করা হয়েছিল, পার্ট 7কে ডিলিট করা হয়েছিল। তাহলে পার্ট 7 যদি ডিলিট হয়ে যায় তাহলে আর কটা তাহলে পার্টস অ্যাড হচ্ছে, তাহলে 4টে পার্টস অ্যাড হয়েছে। 4টে পার্টস কী কী, পার্ট 4A, পার্ট 9A, পার্ট 9B এবং পার্ট 14A। পার্ট 4A-তে কী আছে, ফান্ডামেন্টাল ডিউটি আমরা জানি। পার্ট 9A-তে কী রয়েছে, পঞ্চায়েত আমরা জানি। পার্ট 9B-তে কী রয়েছে, মিউনিসিপ্যালিটি আমরা জানি। পার্ট 14A-তে রয়েছে ট্রিবিউনাল।
ঠিক আছে। তো এই যে পার্টগুলো এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। ওকে, এরপর দেখো সেকেন্ড ফিচার্স কী রয়েছে, ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, অর্থাৎ কি বিভিন্ন কান্ট্রি থেকে এগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে, যে কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো বা প্রভিশনগুলো সেগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে। আমরা যদি দেখি প্রায় 60+ কান্ট্রি থেকে কিন্তু এই কনস্টিটিউশনটাকে কিন্তু কালেক্ট করা হয়েছে, যার মধ্যে স্ট্রাকচারাল পার্ট, অর্থাৎ কি কেমনভাবে প্রসিডিওরটা হবে, কেমনভাবে কনস্টিটিউশনের সমস্ত কিছু কাজ করবে, সেই স্ট্রাকচারাল পার্টটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছিলো। সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু তুমি যদি দেখো স্ট্রাকচারাল পার্টটা কিন্তু তৈরি করা হয়েছে। আর ফিলোজফিক্যাল পার্ট, যেখানে কিন্তু ফিলোজফি যে বা দার্শনিক তত্ত্ব যে ব্যাপারটা রয়েছে, সেই ফিলোজফিক্যাল পার্টটা কিন্তু আমেরিকান এবং আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবার কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ফিলোজফিক্যাল পার্ট। ফিলোজফিক্যাল পার্ট বলতে কী বোঝায়, যে যেরকম ধরো ফান্ডামেন্টাল রাইটস, ওকে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলোতে কী হয়, সমাজের উন্নতির কথা বলা হয়েছে। তো এটা কি ফিলোজফিক্যাল পার্টের মধ্যে পড়ছে, তো এটা কিন্তু নেওয়া হয়েছে কিন্তু আমেরিকান এবং আইরিশ কনস্টিটিউশন থেকে। এবারে পলিটিক্যাল পার্ট যেগুলো রয়েছে, যেরকম ধরো লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেমন চলবে, পার্লামেন্ট কেমন চলবে, পুরো প্রসিডিওর কেমন চলবে, বিল কেমনভাবে পাস হবে, এই যে সমস্ত প্রসিডিওর, এটা পলিটিক্যাল পার্ট। রাজনৈতিক যে অংশটা সেটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। ওকে, এরপরে দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে ব্লেন্ডিটি অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। মানে কি, দেখো আমাদের কনস্টিটিউশন দুটো কনস্টিটিউশনের সম্মিলিত অংশ, একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন আর একটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন ব্যাপারটা কি, ধরো আমি একটা কোনো বিলকে পাস করতে চাইছি, তো পাস করতে গেলে কি বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে পাস করাতে হচ্ছে, ঠিক আছে। তো এই যে স্পেশাল প্রসিডিওর নিতে হচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে কি একটা রিজিড কনস্টিটিউশনের লক্ষণ, অর্থাৎ রিজিড কনস্টিটিউশনের এক্সাম্পল। আর যখন কি সিম্পল প্রসিডিওরে কোনো কিছু কমপ্লিট হচ্ছে, সেটাকে আমরা বলি ফ্লেক্সিবল কনস্টিটিউশন। ওকে, এবার আমরা একটা সিম্পল একটা মানে আমাদের সাধারণ লাইফে, জেনারেল লাইফে যে ঘটনা, সেগুলো নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম ধরো তোমাকে একটা ডোমিসাইল সার্টিফিকেট বার করতে হলো, অর্থাৎ তুমি যে জায়গার বাসিন্দা সেটা প্রুভ করানোর জন্য একটা সার্টিফিকেট বার করতে হলো। তো তুমি কি করলে, তুমি ডিরেক্টলি একটা বিডিও অফিসে গেলে, বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট বের করলে। তাহলে এটা কি হচ্ছে, সিম্পল প্রসিডিওর, ডাইরেক্টলি তুমি প্রশাসনিক দপ্তরে যাচ্ছ, গিয়ে সাইন করে সার্টিফিকেটটা নিয়ে চলে আসছো। এবার দেখা গেল তোমাকে বলা হলো যে ওই ডোমিসাইল সার্টিফিকেটটা একজন এসডিওর কাছ থেকে সাইন করে নিয়ে আসতে। তো তুমি ডিরেক্টলি এসডিওর কাছে যেতে পারবে না, তাহলে তোমাকে প্রথমে যেতে হবে কোথায়, গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান তোমাকে ট্রান্সফার করবে কোথায়, বিডিওর কাছে। বিডিও তোমাকে ট্রান্সফার করবে কোথায়, এসডিওর কাছে। তো একটা কি স্পেশাল প্রসিডিওরের মধ্যে তুমি যাচ্ছ এসডিও পর্যন্ত। ওকে, তো এই যে প্রসিডিওরটা, এটা কিন্তু রিজিড কনস্টিটিউশন। তাহলে ফ্লেক্সিবিলিটা কি, ডাইরেক্টলি তুমি বিডিওর কাছে যাচ্ছ, ডোমিসাইল সার্টিফিকেটে সাইন করছো, তোমার ডোমিসাইল সার্টিফিকেট তোমার নিজের হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল প্রসিডিওর, এটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশনের উদাহরণ। আবার ঠিক যখন স্পেশাল প্রসিডিওর হচ্ছে, অর্থাৎ রিজিড কনস্টিটিউশনের উদাহরণ কি, তুমি ডাইরেক্টলি প্রথমে প্রধানের কাছে যাচ্ছ, প্রধান তোমাকে পাঠাচ্ছে বিডিওর কাছে, বিডিও আবার তোমাকে পাঠাচ্ছে এসডিওর কাছে। তো এই যে প্রসিডিওরটা, এটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। এবার আমরা কনস্টিটিউশনের বেসিকে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। সিম্পল প্রসিডিওর মানে কি, একটা বিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আনা হলো, সবাই মিলে ভোট দিয়ে দিল, সিম্পল মেজরিটিতে পাস করিয়ে দিল, তাহলে এটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, অর্থাৎ কি নর্মাল ওয়েতে বিলটা পাস হয়ে গেল। এবার স্পেশাল প্রসিডিওর কি, বিলটা প্রথমে রাজ্যসভাতে আসতে হবে, রাজ্যসভা থেকে লোকসভাতে যেতে হবে, রাজ্যসভা লোকসভা দুটোতে রাজি হয়ে গেলে আবার 14টা যে আমাদের যে টোটাল যে স্টেট রয়েছে, সেই স্টেটের পারমিশন নিতে হবে। স্টেট পারমিট করে দিলে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট পারমিট করবে, প্রেসিডেন্ট পারমিট করলে তবেই বিলটা লতে পরিণত হবে। তো এই যে পুরো প্রসিডিওরটা, এটা একটা স্পেশাল প্রসিডিওরের মাধ্যমে যাচ্ছে। তো এই যে প্রসিডিওরটা, এটাকে আমরা বলি রিজিড কনস্টিটিউশন। ক্লিয়ার? ওকে, তো আর্টিকেল 368-এ কিন্তু এই দুটো বাদ আছে, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশন অফ স্টেটস। ওকে, ক্লিয়ার? এর পরের যে ইম্পর্টেন্ট ফিচার্সটা রয়েছে সেটা দেখো, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ফেডারেল সিস্টেম বলতে কী বোঝায়, দেখো কনস্টিটিউশনে কিছু স্ট্রাকচার রয়েছে যেটা ফেডারেল ফিচার্স রয়েছে, আবার কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোতে ফেডারেল ফিচার্স নেই। তো ফেডারেল ফিচার্স ব্যাপারটা কি, ফেডারেল ফিচার্স হতে কি, দুটো গভর্নমেন্ট হতে হবে। আমরা যদি দেখি ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট হচ্ছে। ডিভিশন অফ পাওয়ার হতে হবে, ডিভিশন অফ পাওয়ার মানে সেন্টারের কাছে কিছু পাওয়ার থাকবে, আবার স্টেটের কাছে কিছু পাওয়ার থাকবে, তাহলে ডিভিশন অফ পাওয়ার রয়েছে। রিটেন কনস্টিটিউশন হতে হবে, কনস্টিটিউশনটা রিটেন হতে হবে, কারণ আমরা জানি যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। তাহলে এই যে ফিচার্সগুলো রয়েছে এগুলো হচ্ছে কি, সবই ফেডারেল ফিচার্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই ফেডারেশন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও মেনশন নেই, বাট কি কনস্টিটিউশনের মধ্যে কিন্তু এই ফেডারেল ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো নেক্সট যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের যে গভর্নমেন্টটা রয়েছে সেটা কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মানে
মানে বেশিরভাগ যে কাউন্সিল অফ মিনিস্টার বা যে গভর্নমেন্টটা ফর্ম হয় সেটা কিন্তু মেজরিটি পার্টি রুল, অর্থাৎ কি যারা সবথেকে বেশি ভোট পেয়ে ইলেক্টেড হয়ে আসে তারাই কিন্তু এই পার্টিটাকে রুল করে, অর্থাৎ এই গভর্নমেন্টটাকে তৈরি করে। তো তাই জন্য এই যে পার্টি গভর্নমেন্টটাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ কি একটা কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে আরেকটা মিনিস্টারের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে। ওকে, মিনিস্টারগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু কাউন্সিল অফ রেসপন্সিবিলিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি কিন্তু থাকে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। যে আমাদের যে ব্রিটিশ যে কনস্টিটিউশন ছিল সেটাও কিন্তু এই পার্লামেন্টারি ফর্মের ওপরে কিন্তু তৈরি করা রয়েছে। সো ব্রিটিশ প্যাটার্ন ফলো করে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা কিন্তু নেওয়া হয়েছে। ওকে, নেক্সট যে ফিচার্সটা দেখো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি? দেখো জুডিশিয়ারি আমাদের মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এরকম রয়েছে। তো এবারে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতে গেলে প্রথমে কখনো কী হয়, কেস ফাইল হয় ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্ট কী করে, যখন কেসটা হ্যান্ডেল করতে না পারে তখন হাইকোর্টে ট্রান্সফার করে। হাইকোর্টে পৌঁছানোর পরে তখন কী হয়, হাইকোর্ট থেকে কী হয়, সুপ্রিম কোর্টে যায়। তো এই যে প্রসেসটা, এই যে জুডিশিয়ারি যে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। অর্থাৎ একটা কেস প্রথমে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এইভাবে কিন্তু একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু কেসটা হ্যান্ডেল হয়। ওকে, কেউ কখনো কিন্তু ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে না। সুপ্রিম কোর্টে তখনই কেউ ডাইরেক্টলি যেতে পারে যদি তার ফান্ডামেন্টাল রাইটসের কোনো কিছু প্রবলেম হয়, আদারওয়াইজ কিন্তু কেউ ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে না। ওকে, সো প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয়, ডিস্ট্রিক্ট কোর্ট হাইকোর্টে যায়, হাইকোর্টে যদি কোনো কিছু রায় ঘোষণা করতে না পারে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু কেসটাকে ট্রান্সফার করা হয়। এইভাবে কিন্তু একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু জুডিশিয়ারি সিস্টেমটা কন্টিনিউ থাকে। এরপরে দেখো ফান্ডামেন্টাল রাইটস, খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স। আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, যেমন রাইট টু ইকুয়ালিটি রয়েছে আর্টিকেল 14 থেকে 20, রাইট টু ফ্রিডম রয়েছে 19 to 22, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি রয়েছে আর্টিকেল 32। এছাড়াও অনেকগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেগুলো কিন্তু সবই কিন্তু কনস্টিটিউশনের একটা ফিচার্স বলতে পারো। এরপরে মেন ইম্পর্টেন্ট যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর যে প্রভিশনগুলো, এগুলো মেনলি কিন্তু স্টেটের ওয়েলফেয়ারের কথা কিন্তু বলা রয়েছে, এবং এই ফিচার্সটাকে বি.আর. আম্বেদকর নোভেল ফিচার্স বলেছেন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের সব থেকে যদি নোভেল ফিচার্স দেখা হয় তাহলে কিন্তু এই কনস্টিটিউশনটাই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু রয়েছে। এরপর দেখো ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটিও আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হয়েছে? 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হয়েছে। এবং এই ফান্ডামেন্টাল ডিউটির জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল, যেই কমিটি একটা রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টটার নাম হচ্ছে শরণ সিং কমিটি। এই কমিটি কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটির যে রিপোর্টটা সেটা কিন্তু তৈরি করেছিল। ক্লিয়ার? এরপরে দেখো সেকুলার স্টেট। সেকুলার স্টেট মানে কি, প্রত্যেকটা ধর্মই কিন্তু হচ্ছে কি, প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে। এই যে সেকুলার ওয়ার্ডটা, এটা কিন্তু অ্যাড করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। খুব ইম্পর্টেন্ট, মেন্সে কিন্তু অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। ওকে, তো এই টার্মটা, সেকুলার টার্মটা কিন্তু অ্যাড করা হয়েছে, এবং এই সেকুলার যে প্রভিশনটা সেগুলো কিন্তু অনেকগুলো যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলের মধ্যে কিন্তু অ্যাড রয়েছে। যেরকম ধরো আর্টিকেল 14-এর মধ্যে অ্যাড আছে, আর্টিকেল 21-এর মধ্যেও অ্যাড আছে, আর্টিকেল 25-এর মধ্যেও অ্যাড আছে, অনেকগুলো আর্টিকেল রয়েছে। কোন কোন আর্টিকেলে এই সেকুলার ওয়ার্ডটা রয়েছে এটা তোমরা কিন্তু ভালো করে নোট করে নেবে। ওকে, এরপরে মেন ইম্পর্টেন্ট ফিচার্স কী রয়েছে? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ কি, আগে কি হতো, কেউ ভোট দিতে চাইলে তাকে কিন্তু 21 বছর হতে হতো বাধ্যতামূলক, 21 বছর হতে হতো বাধ্যতামূলক। এটা পরবর্তীকালে 1988-এ এই যে প্রসেসটা, এটাকে চেঞ্জ করে 21 থেকে 18 বছর করে দেওয়া হয়েছে। অর্থাৎ কারুর যদি 18 বছর বয়স হয় সে কিন্তু হচ্ছে ভোট দিতে পারবে, ইলেকশনের যে ভোটটা হয় সেই ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এই প্রভিশনটা নেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই প্রভিশনটাকে অ্যাড করা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ফিচার্স দেখো সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কী আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ফেডারেল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে চলে, অর্থাৎ কি একটাই মাত্র সিটিজেনশিপ রয়েছে, কাউন্ট্রি সিটিজেনশিপ। বাট তুমি যদি ইউএসএতে চলে যাও, ইউএসএতে কিন্তু ডাবল সিটিজেনশিপ, অর্থাৎ স্টেটের একটা সিটিজেনশিপ থাকে আর হচ্ছে কাউন্ট্রি পুরো ইউএসএর ওপরে একটা কিন্তু সিটিজেনশিপ থাকে। সো ডুয়েল সিটিজেনশিপ কিন্তু ইউএসএর ক্ষেত্রে কিন্তু চলে, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপের কথা কিন্তু বলা রয়েছে। ওকে, নেক্সট ফিচার্স দেখো ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ইন্ডিপেন্ডেন্ট বডিজ বলতে কী বোঝায়? কনস্টিটিউশনাল বডি যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যেরকম ধরো তাদের উপরে কোনো ইনফ্লুয়েন্স থাকে না, অর্থাৎ কারোর পারমিশন নিতে হয় না, কারোর কোনো কিছু বাধা আসে না। তো সেই যে বডিগুলোকে, সেগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বডি। এই ইন্ডিপেন্ডেন্ট বডির মেন যে ইন্ডিপেন্ডেন্স, আমরা যার উপর ডিপেন্ড করে বলি যে এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সেটার মেন হচ্ছে যে তাদের যে সিকিউরিটি অফ টেনারটা সেটা কিন্তু ফিক্স থাকে। অর্থাৎ কি, 3 বছরের জন্য যদি কেউ জয়েন করে তাকে 3 বছরের জন্য বাধ্যতামূলকভাবে রাখা হয়।
যদি তাকে 3 বছরের আগে সরাতে হয় সেক্ষেত্রে রিমুভাল বা ইমপিচমেন্ট প্রসেস নিয়ে আসতে হয়। এবং কি সার্ভিস কন্ডিশন যেটা সেটা কিন্তু ফিক্স থাকে, অর্থাৎ 5 বছরের চাকরি তো 5 বছর সার্ভিস কন্ডিশন, বিভিন্ন যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু 5 বছর ধরেই কিন্তু ফলো হয়। আর তাদের যে টাকা পয়সা অর্থাৎ স্যালারিটা যে দেওয়া হয় সেটা কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিন্তু চার্জ করা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি। যেরকম যদি এক্সাম্পল দেখি, ইলেকশন কমিশন আছে, ক্যাগ আছে, ইউপিএসসি আছে, এসপিএসসি আছে, এগুলো কিন্তু সবই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি। এরপরে দেখো এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন কী কী রয়েছে? আমাদের 3টে এমার্জেন্সি রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আরেকটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আরেকটা হচ্ছে কি ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এদের যে আর্টিকেলগুলো, এই আর্টিকেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। আর্টিকেলগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে নেবে। ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352, স্টেট ইমার্জেন্সি আর্টিকেল 356 এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360। এখানে বলে রাখি স্টেট ইমার্জেন্সি কিন্তু আর্টিকেল 365এও কিন্তু রয়েছে। ওকে, 3 টায়ার অফ গভর্নমেন্ট। 3 টায়ার অফ গভর্নমেন্ট মানে কি? একটা হচ্ছে কি পঞ্চায়েত, পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে কি আছে ব্লক, ব্লক থেকে কি আছে ডিস্ট্রিক্ট। তাহলে কি হচ্ছে 3টে টায়ার ক্রস করতে হচ্ছে। তো এটাও কিন্তু এই গভর্নমেন্টের এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার্স। এবং তুমি যদি দেখো 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতটাকে অ্যাড করা হয়েছে এবং 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু কী হয় মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং তুমি যদি দেখো কনস্টিটিউশনে কিন্তু স্যালিয়েন্ট ফিচার্সগুলোর মধ্যে মেন ইম্পর্ট্যান্ট ফিচার্স কিন্তু এগুলো রয়েছে। ওকে, আশা করছি এই চ্যাপ্টারটাতে তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো ডিসকাস করে দিলাম। আশা করছি এই যে চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার থাকবে। আর বাকি যে পার্টটা কীভাবে, এতগুলো পার্ট কীভাবে মনে রাখবে, এতগুলো আর্টিকেল কীভাবে মনে রাখবে এবং এতগুলো শিডিউল কীভাবে মনে রাখবে, তার একটা শর্ট ট্রিক কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। যদি তোমাদের লেসনটার মধ্যে কোনো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ লেসনটা দেখার জন্য। নেক্সট লেসনে তোমার সঙ্গে আবার দেখা হবে।